হ্যাঁ সাদেকুর, আমরা 74 পর্যন্ত আপনাদের পড়িয়েছি। আপনাদের তো সামনে শত পরীক্ষা দিয়ে। আজকের আলোচনা পর্ব হচ্ছে ফৌজদারি কার্যবিধির 75 ধারা। আপনাদের এই 75 ধারা থেকে গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা এবং এই যে আমরা সমন পড়েছি, সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার পার্থক্য পরীক্ষায় আসে, প্রায় আসে। এই প্রশ্নগুলো একটু আপনারা একটু কষ্ট করে, যে প্রশ্নগুলো থাকে কিছু কিছু প্রশ্ন আছে হুবহু এগুলো পড়ে ফেলবেন। পার- আপনারা সংজ্ঞা যদি পড়ে থাকেন ভালো করে, তাহলে আপনারা পার্থক্য অটোমেটিক পাবেন। আলাদা করে পড়া দরকার না, পার্থক্য কখনো আলাদা করে পড়বেন না। সংজ্ঞা যেটা, যে ডেফিনেশন গুলো যেভাবে একটু ভালো করে মেন বই থেকে পড়বেন, সেটা হয়ে যাবে আশা করি। আচ্ছা, সাদেকুর বলেন তো এখানে কি দেখা যাচ্ছে, আমরা এটা কি দেখতে পাচ্ছি? এটা একটা গ্রেপ্তারি ওয়ারেন্ট স্যার। গুড। এটা জিআরসিআর এখানে লেখা দেখা যাচ্ছে কোথাও? স্যার বাদিত সিআর স্যার, সিআর নং সিআর 500। সিআর মামলা, গুড, এই যে লেখা দেখা যাচ্ছে তাই না? সিআর জি মামলা। স্যার। তারপর আর কি কি দেখা যাচ্ছে এখানে? থানার লেখা আছে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধারা লেখা দেখা যাচ্ছে, তারিখ দেখা যাচ্ছে। এখানে একটা গোল ছিল দেখা যাচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক, তাই না? কোথা প্রসেস নাম্বার লেখা আছে, যে প্রসেস অর্থাৎ যে কোর্ট থেকে দেখে যখন ওয়ারেন্টটা ছাড়ে তখন একটা প্রসেস নাম্বার পড়ে, হ্যাঁ। তারপরে কার আসামি, যে আসামির ওয়ারেন্ট সাইফুল ইসলাম দেখা যাচ্ছে, একটা ঠিকানা দেখা যাচ্ছে এবং ধারাও দেখা যাচ্ছে, দণ্ডবিধিতে 42406 420, অর্থাৎ প্রতারণার মনে হচ্ছে, তাই না? জি স্যার। প্রতারণার বিষয়টা, এটা ওয়ারেন্ট বেরোচ্ছে। যাই হোক, এটা ঘটনা তদন্ত করেই তো চার্জশিট দিছে। আচ্ছা, ওয়ারেন্টটা কখন হলো, কেন হলো, একটু প্রশ্ন বলেন তো, যে ওয়ারেন্টটা কি কারণে ওয়ারেন্ট হয়েছে, এই ওয়ারেন্টটা কেন হলো, কখন দিল, সাথে সাথে ওয়ারেন্ট হলো কিনা, মানে মামলা দেওয়ার আগে ওয়ারেন্ট হয়েছে কিনা, মামলা হওয়ার আগে ওয়ারেন্ট হয়েছে কিনা। তদন্তকারী কর্মকর্তা চার্জ দেওয়ার পর কোর্টে ওয়ারেন্ট হয়েছে। জি স্যার। অর্থাৎ কাউসার কাউসার কি একমত? না, সাড়ে ওটাই তেরোশো স্যার, টাকা একমত। 1350 টাকা আপনি জিনিস। আচ্ছা, আমি একটু অ্যাড করে দেই। ম্যাজিস্ট্রেটের সবকিছু, ম্যাজিস্ট্রেটের এখানে 204-এ বলা আছে পরোয়ানার পরোয়ানা প্রদান করার কথা। এখানে ওই কার্যবিধির একটা দেখবেন, আমরা পড়াবো। কোনো একটা ঘটনা, ম্যাজিস্ট্রেট স্যাররা ঘটনা অবগত হওয়ার সাথে সাথেই উনি যদি মনে করেন এটা আমলে নিবেন, আমলে নিবেন অথবা আমলে নিবেন না, তার এখতিয়ার। উনি যদি মনে করে যে এটা এখনই নিয়ে এখনই ওয়ারেন্ট করায় নিয়ে আসবে, এটা তার এখতিয়ার। আইনের সুপ্রিম ক্ষমতা তাদের, আইনের বলে বলে রয়েছে। তবে কোনো একটা মামলা হলে, মামলা হওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট স্যারের কাছে যখন কোনো ভিকটিম বা বাদী, কোনো অভিযোগকারী তারা যখন যায়, তখন কি হয়, পুরা বক্তব্য শ্রবণ করে এটা একটা নথিভুক্ত করে বা একটা মামলার মতো করে, যদি মনে করে এটা সিআর হিসেবে গ্রহণযোগ্য হবে, কোর্ট থেকে তদন্ত করবে বা কোর্টের থানা থেকে তদন্ত করবে, অন্য ইউনিট তদন্ত করবে, এটাও বলে দেয়। অথবা মামলাটি সরাসরি থানায় রুজু করার জন্য কোর্ট এফআইআর করার কথা বলতে পারে। বিভিন্ন প্রসেস রয়েছে কয়েকটি, হ্যাঁ, আদালত গ্রাহ্য করে বলতে পারে। তো যাই হোক, যেহেতু এটা প্রতারণা পূর্বক, যেহেতু ওই যে যুগের সাজস করে প্রতারণা করছে, 506 হুমকি টুমকি আছে বা 109 দেখা যাচ্ছে, পরস্পর সহযোগিতা এরকম আছে, সেই ক্ষেত্রে আমরা তো এতটুকু ধারণা নিচ্ছি যে মামলা অবশ্যই থানায় তদন্ত করার পর এটা অবশ্যই আসামিকে চার্জশিট দিচ্ছে, তাদেরকে সমন দিচ্ছে, সমনের পর বারবার আসে নাই, এরপর ওয়ারেন্ট হয়েছে, এরকম কিছু। যাই হোক, আজকের যে উপস্থাপন করা হচ্ছে, আজকে গ্রেপ্তারি পর সংজ্ঞাটা বলবো। সংজ্ঞাটা জানতে হলে আমরা সমনের ফর্ম দেখিয়েছি, গ্রেপ্তারি পরোয়ানা অর্থাৎ সমনে যদি হাজির না হয়, ওই যে আদালতের আসামির অনুপস্থিতিতে বিচারিক যে প্রক্রিয়া, অ্যাবসেন্ট ট্রায়াল যেটা, এটা একটা। সমনের হাজির না হলে তখন পরবর্তী সেকেন্ড স্টেপ হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা দিবে। তো এখানে গ্রেপ্তারি পরোয়ানা ফর্ম আমরা শুরুতে যদি পড়ি, যে এখানে হেডলাইনে বলা রয়েছে ফৌজদারি কার্যবিধির গ্রেপ্তারি পরোয়ানা ফর্ম। এই গ্রেপ্তারি পরোয়ানার ফর্মটার কথা এখানে বলা রয়েছে। এই শুরুতে আপনারা যখন মেন বই দেখবেন, যে গ্রেপ্তারি পরোয়ানার পরোয়ানা ফরমের কথা বলা রয়েছে। তো ফরম যদি আমরা দেখি, এখানে কি কি থাকবে, আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেট স্যারের সিল আছে, স্বাক্ষর আছে, অথবা প্রিজাইডিং অফিসারের কথা বলা রয়েছে, অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো অফিসারের কথা বলা রয়েছে। এদের কি থাকবে, স্যারদের অবশ্যই স্বাক্ষরিত এবং সিল মোহরকৃত থাকবে, এই কথাটি অবশ্যই থাকবে। এখানে সরাসরি আপনি আহ, নিজের মতো লিখতে পারেন, ধারা, বর্ণ, আসামির নাম, ঠিকানা উল্লেখপূর্বক, মামলা নম্বর উল্লেখপূর্বক, ম্যাজিস্ট্রেট বা প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষর সিলমোহর অঙ্কিত মোহরকেই, বা আদালতের যে স্বাক্ষর আদালতের সিলমোহর যুক্তকেই ওয়ারেন্ট বলা হয়। এটা বিভিন্ন আঙ্গিকে বলা যায়। বাট যেহেতু এই ওয়ারেন্ট অবশ্য কোথা থেকে আসে, কে বলতে পারবেন ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু হয়? কোর্ট হতে স্যার। কোর্ট কোর্ট থেকে, হতে, কোর্ট থেকে। আদালতেতে। ভেরি গুড, কোর্ট আদালত থেকে, ওয়ারেন্ট আদালত থেকে ইস্যু হয়। তাহলে আমরা লিখতে পারি এইভাবে
যে এই আইন অনুসারে, এটা একটা সুন্দর একটা সংজ্ঞা আছে। আমি এগুলা আমরা যখন মূল পর্বে যাব এগুলা একটু ভালো করে পড়ে নিচ্ছি, এই কারণেই হুবহু পড়ে নিচ্ছি। আমরা যখন কিছু কিছু শীট দেবো ওগুলো হুবহু পড়ে ফেলবেন, লেখার প্র্যাকটিস করবেন। তাহলে এই আইন অনুসারে আদালত কর্তৃক কি করবে, প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানায় লিখিত, লিখিত এই যে দেখা যাচ্ছে প্রত্যেকে কি সব তথ্যগুলো আছে না, যে পরোয়ানায় লিখিত কি থাকবে, প্রিজাইডিং অফিসার অথবা ম্যাজিস্ট্রেট করে, ওই যে যেটা বলা হয়েছে ম্যাজিস্ট্রেট ব্রাঞ্চের যে কোনো সদস্য স্বাক্ষরিত হতে পারে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক, ম্যাজিস্ট্রেট বেঞ্চের যে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং আদালতের সিলমোহর যুক্ত হতে হবে। এই আদালতের যদি সিলমোহর না থাকে, আপনি যখন ওয়ারেন্ট যখন নিবেন, ওয়ারেন্ট নেওয়ার সাথে সাথেই একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে যে এই যে বিষয়গুলো সিলমোহরকৃত স্বাক্ষরিত ধারা, কিছু কিছু বিষয় অনেক সময় আমরা ফেক ওয়ারেন্ট পাই। হ্যাঁ, ফেক ওয়ারেন্ট পাই, নকল নকল হুবহু হুবহু এরকম কিছু কিছু আমরা পাই, যে অনেক সময় তদন্তকারী থানায় চলে আসে, অথবা বিভিন্ন এই কি বলে ওয়ারেন্ট, ভুয়া ওয়ারেন্ট চলে আসে। যাই হোক, এগুলি যাচাই বাছাই করতে হবে। ওয়ারেন্ট আসলে আপনি যারা তারা দীর্ঘদিন কাজ করে তারা বুঝতে পারে যে কোনটা ভুয়া ওয়ারেন্ট, এরকম খুব রেয়ার, দু একটা মিস্টেক হতে পারে এরকম। তো যাই হোক, ওয়ারেন্ট যাচাই বাছাই করবেন, যখন ওয়ারেন্ট পাবেন যাকে ধরবেন অবশ্যই সবকিছু যাচাই গোপনে অনুসন্ধান করবেন, এর আগে ওয়ারেন্ট পেয়ে দৌড়ে যায় না, অনেক ঝামেলার বিষয়। তো যাই হোক, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ফর্মে আমরা এই বিষয় দেখলাম। তাহলে বিষয়গুলো হচ্ছে, এ আদালত কর্তৃক কি হবে, প্রত্যেকটি গ্রেপ্তার লিখিত ও প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের যে কোনো সদস্য কর্তৃক সিল মোহরিত স্বাক্ষরিত যুক্ত হলেই সেটা কি হবে, ওয়ারেন্ট বলে গণ্য হবে। ক্লিয়ার? এখানে যেটা বলছে, এখানে আরেকটু কথা এখানে একটু অ্যাড করে দেই। এখানে একই বলছে এই কথাগুলো, যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে আদালতের সিল মোহরিত এই ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক অথবা প্রিজাইডিং অফিসার, যে কথা বললাম এখানে, এই 75-এ গিয়ে আমরা আর একটু পাবো, দুইয়ের একটা অপশন রয়েছে। দুইয়ে কি অপশন রয়েছে, সবসময় খেয়াল রাখবেন যে ওয়ারেন্ট কি বাতিল করা যায়, একটু প্রশ্ন করলাম, ওয়ারেন্ট কি বাতিল হয়? ওয়ারেন্ট স্যার আদালত ইচ্ছা করলে স্যার বাতিল করা যায় স্যার। আদালতের আদালতের এখতিয়ার, তাই না? তো আদালত জি স্যার। গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ বলবৎ থাকবে? গ্রেপ্তারি কার্যকর না করা পর্যন্ত বা এ নিয়ে আর দাখিল করলে স্যার গ্রেপ্তারি ওয়ারেন্ট বাতিল অর্থাৎ হয়ে যায় স্যার। প্রত্যেকটি ওয়ারেন্ট এক্সিকিউশন পরোয়ানা প্রদান করে আদালত, আদালত যেই পর্যন্ত কি করবে, বাতিল না করা পর্যন্ত, এটা ক্যান্সেলেশন যে না করবে লেখছে, যে এভরি সাকস ওয়ারেন্ট শ্যাল রিমেইন ফোর্স আনটিল দ্য ক্যান্সেল, যেই পর্যন্ত আদালত বাতিল না করবে, অথবা কোর্ট হুইচ ইস্যুড ইট অর আনটিল এক্সিকিউটেড, যেই পর্যন্ত এটা কার্যকরী না হওয়া পর্যন্ত। এই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে গ্রেপ্তার পরোয়ানা কখন বলবৎ হবে, একটা প্রশ্ন আসবে। এইরূপ প্রত্যেকটি পরোয়ানা অবশ্যই পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা উহা কার্যকরী না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আপনি এনিয়ার এটা আলাদা বিষয়, আমরা যখন পিআরবি 323 পড়বো তখন বলবো না যে এনিয়ার কে এখন কোন কোন ক্ষেত্রে এনিয়ার দাখিল করে, এনিয়ারটা কি, নন এক্সিকিউশন রিপোর্ট, আমরা ওটা আমরা আলাদাভাবে এক্সপ্লেন করবো। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি পরোয়ানা আদালত বাতিল না করা পর্যন্ত, এটা এটা কি কার্যকরী না হওয়া পর্যন্ত, এটা না ধরা পর্যন্ত, এক্সিকিউট না করা পর্যন্ত এটা কি থাকবে, অবশ্যই বলবৎ থাকবে। ক্লিয়ার? এখানে এই দুইটার কথা বলা রয়েছে। এরপর আমরা পরের অপশন যাব। তাহলে গ্রেপ্তারি পরোয়ানাটা 75 ধারার এই দুইটা অপশন, 2 নম্বর অপশনটা খুব ইম্পর্টেন্ট, দুইটা এমসিকিউ প্লাস রিটেনের জন্য। গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, এইটুকুলে আপাতত পরীক্ষা হলে ফৌজদারি কার্য 75 ধারার বিধান মোতাবেক যে কথাগুলো বললাম, যে প্রত্যেকটি আইন অনুসারে আদালত কর্তৃক কি হবে, প্রদত্ত গ্রেপ্তারি পরোয়ানা লিখিত প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের যে কোনো সদস্য কর্তৃক কি হবে, অবশ্যই আদালতের স্বাক্ষরিত সিলমোহর যুক্তকে বা অঙ্কিতকে কি বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা বলা হয়। এবং এটি বলা হয় গ্রেপ্তারি। আরেকটু কথা বলিনি, সংজ্ঞা যে লিখবে, লেখার পরে যদি প্রশ্ন, ওইটাও লিখতে পারেন, এই প্রশ্ন যদি করা থাকবে না, 2 নম্বর অপশন অনেকে লিখে দিবে, কারণ হচ্ছে সময় আছে, যদি সময় থাকে দুই লিখবে, না হলে দরকার নেই। যদি প্রশ্ন করে যে এটা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, এরকম যদি প্রশ্ন থাকে, তখন আপনারা ওইভাবে লিখবেন যে এরূপ প্রত্যেকটি পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা কার্যকরী না হওয়া পর্যন্ত এটা কি থাকবে, বলবৎ থাকবে। ক্লিয়ার? কে কে আছেন? কাগজে দেখতেছি না এখন। কে কে আছেন এখন? শাহাদাত, বুলবুলি শর্মা, কাউসার। দিদি কি অবস্থা, জি ভালো আচ্ছা। আছেন তো? দিদি ক্লাস শেষ করে, দিদি একটু ক্লাসটা শেষ হলে আপনি একটু থাকেন, একটু কথা বলবো। আচ্ছা, এই এই কারো কোনো ডাউট আছে এই ধারায় 75? এবং এই যে আরেকটু করে বলে নেই, এই যে এখানে যে 75 যে দুইটা, এটার সাথে পিআরবি 323-এর খ, এনিয়ার যেটা বললেন, এটা আপনারা লাগাইতে পারেন, যে 75-এর 2 আর 323-এর বি বা খ, এরকম 323-এর
খটা আমরা লিখতে পারি, তিনশো এনি তেইশে ক ক হ্যাঁ খ হবে, ক খ ক হবে। না ক না ক বন্ধু, খ না, একটু দেখে নিও তো। হ্যাঁ, ক আমি দেখছি বইতে। আচ্ছা ঠিক আছে, হতে পারে, তাহলে তোমরা বই লিখে নিও। তাহলে আমরা 75-এর এই এই সংখ্যাটা এভাবে লিখবো। আমি আর একটু একটু শিট দিয়ে দেবো, সমস্যা নেই, ওগুলো আমরা যখন একটু বিস্তারিত যাবো, জাস্ট 75টা এইটুকু লিখলেই হবে।